আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো এবং বাড়িতে আছো এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। শুরু হলো তোমাদের সাথে আরেকটি অনলাইন ক্লাসের। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। আমরা আজকে অধ্যায় 1-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায়ের একটা অংশ আমরা পড়ব। ইতিমধ্যে আমরা এই অধ্যায়টা একবার শেষ করে ফেলেছি। আমরা রিভিশন ক্লাস করছি। তোমরা জানো যে রিভিশন যার যত ভালো হবে তার পরীক্ষার প্রস্তুতিও তত ভালো হবে। কারণ ক্লাস নেওয়ার সময় হয়তো বা অনেক কিছু আমরা মিস করি, অনেক সময় বুঝতে পারি না। রিভিশন ক্লাসগুলোতে আবার যখন এগুলো বারবার রিভিশন দেওয়া হয় তখন সেই বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হয়। তোমাদের গত ক্লাসে পড়া ছিল অধ্যায় 1-এর পার্ট 1 এবং 2। দেখে তোমাদের এই প্রশ্নগুলো বলতে পারো কিনা, কে কতটুকু মনোযোগ দিয়ে পড়া শুনেছে এবং বাড়িতে পড়া করেছ। প্রথম প্রশ্ন হলো, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কথাটির অর্থ কী? তোমাদের নিশ্চয়ই মনে আছে উক্তিটি কার ছিল? ডক্টর ইকবাল কাদের। উনি একজন কম্পিউটার বিজ্ঞানী, বাংলাদেশের, কিন্তু বর্তমানে উনি আমেরিকাতে MIT বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কথাটির অর্থ হচ্ছে সংযুক্তি, উৎপাদনশীলতা। শিক্ষার্থীরা, এখানে কিসের সংযুক্তির কথা বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। প্রযুক্তির সংযুক্তি। যে দেশ যত বেশি প্রযুক্তি ব্যবহার করবে সেই দেশ তত বেশি উন্নত। 2 নম্বর প্রশ্ন, কোন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়? তাহলে কোন প্রযুক্তি? স্বয়ংক্রিয় ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের যে কোনো প্রশ্ন, সেটা দিন হোক রাত হোক, 24 ঘন্টায় প্রশ্নের উত্তর দেওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, আউটসোর্সিং কি? ঘরে বসে আয়ের যে সুযোগ, এটা হচ্ছে আউটসোর্সিং। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলো উন্নত দেশের কিছু কাজ করে দিয়ে থাকে, এটা হচ্ছে আউটসোর্সিং। এর জন্য আলাদা কোনো অফিসের দরকার হয় না, আলাদা কোনো সময়ের দরকার হয় না। যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এই কাজগুলো করা যায়। এজন্য এদেরকে কি বলা হয়? মুক্ত পেশাজীবী। এই মুক্ত পেশাজীবীরা কোন কোন ওয়েবসাইটে গিয়ে কাজগুলো করতে পারে? যেমন ফ্রিল্যান্সার, ইল্যান্স, আপওয়ার্ক, এগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের জন্য এক একটি ওয়েবসাইট। আশা করি সবাই প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছ। তাহলে চলো আমরা আজকের পড়াতে আমরা ফিরে যাই। আমরা আজকে অধ্যায় 1-এর পাঠ 3 এবং 4 এই অংশটুকু রিভিশন করব। শিক্ষার্থীরা, এই অংশটুকু পড়ে আমরা কি জানতে পারবো? শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 1-এর পাঠ 3 এবং 4 আজকে আমরা পড়ব। এই দুইটা পাঠ পড়ে আমরা কি জানবো? এই 3 এবং 4 এই পাঠ দুটো পড়ে আমরা কি জানতে পারবো? দেখো, আমরা যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবো। আমরা যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবো এবং ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা পাঠ 3 দিয়ে পড়া শুরু করি। আমরা যোগাযোগের পদ্ধতির প্রকারভেদগুলো আমরা প্রথমে জেনে নেই। যোগাযোগ পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়। একমুখী যোগাযোগ পদ্ধতি, যেমন রেডিও, টেলিভিশন। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি, যেমন টেলিফোন। শিক্ষার্থীরা, এখন আমরা এই একমুখী এবং দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থাগুলি কি খুব মনোযোগ দিয়ে শুনবো এবং মনে রাখার চেষ্টা করব। একমুখী যোগাযোগ পদ্ধতি উদাহরণগুলো আমরা দেখো কি লিখেছি, রেডিও এবং টেলিভিশন। অর্থাৎ যেখানে একজন পাঠক অনেকের সাথে যোগাযোগ করতে পারে, লক্ষ লক্ষ জনতার সঙ্গে যোগাযোগ করতে পারে, এই ধরনের পদ্ধতিকে বলা হয় একমুখী যোগাযোগ পদ্ধতি। তোমরা জেনে অবাক হবে যে 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র রেডিও। রেডিওর মাধ্যমে তারা নানা রকমের তথ্য পেত এবং সেভাবে তারা যোগাযোগ করত। এবং তখনকার একটা খুব দুঃসাহসিক ঘটনা তোমাদের বইয়ের মধ্যে যেটা বর্ণনা করা আছে, যে 1971 সালের 15ই আগস্ট মুক্তিযোদ্ধারা একটা নৌ কমান্ডো হামলার চিন্তা করেছিল এবং তাদের সংকেত বেজে উঠবে যোগাযোগের তখন একমাত্র মাধ্যম রেডিও থেকে।
তারা সেভাবে প্রস্তুত নিয়ে রেখেছিল যে কোনো এক সময় গানটি বেজে উঠবে এবং তার 2 দিন পরে তারা সেই নৌ কমান্ডো হামলায় অংশগ্রহণ করবে। 1971 সালের 13 আগস্ট ভারতীয় বেতার কেন্দ্র আকাশবাণী থেকে একজন ভারতীয় শিল্পী পঙ্কজ মল্লিক উনি একটি গান সেদিন গেয়ে উঠেছিলেন। এই গানটি ছিল আসলে কোনো আনন্দ বার্তা নয়, কোনো বিনোদনের জন্য নয়, এটি ছিল একটি সংকেত। গানটি কি ছিল তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছ, তাও আরেকবার বলছি। গানটি ছিল আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এবং এই গানটি আকাশবাণী বেতার কেন্দ্র থেকে বেজে উঠেছিল 13 আগস্ট এবং 15 আগস্ট নৌ হামলাটি সংঘটিত হয়েছিল। তাহলে তোমরা চিন্তা করো তখন মুক্তিযোদ্ধারা কত কষ্টে তারা তথ্যগুলো আদান প্রদান করত এবং খুব কষ্টে তারা যোগাযোগটা মেনে চলত। এখন দেখো যোগাযোগের হাজার হাজার মাধ্যম, টেলিভিশনের মাধ্যমে স্যাটেলাইট আবিষ্কার হওয়ার পরে টেলিভিশনে দেখো হাজার হাজার চ্যানেল, কোথায় কি হচ্ছে মুহূর্তে আমরা জেনে ফেলছি। তাহলে এগুলো হচ্ছে যোগাযোগের একমুখী পদ্ধতি। আর কি কি আছে এর মধ্যে, যেমন খবরের কাগজ, নানা রকমের ম্যাগাজিন। আমরা আমাদের বাসা বাড়িতে সাধারণত খবরের কাগজ কয় রকমের রাখি, 2 রকমের সাধারণত, একটা বাংলা খবরের কাগজ, একটা ইংলিশ খবরের কাগজ। কিন্তু দেখো এখন অনলাইন ভার্সনের মাধ্যমে একজন পাঠক অনেক অনেক খবরের কাগজে পড়তে পারছে। তোমরা জানো যে নিউ ইয়র্ক টাইমস নামক যে পত্রিকাটা, এটা মাসে প্রায় 3 কোটি মানুষ পড়ে থাকে অনলাইন ভার্সনে। তাহলে এই যোগাযোগের পদ্ধতি এখন কতটা উন্নতি হয়েছে তোমরা নিজেরাই চিন্তা করো। যোগাযোগের আরেকটি পদ্ধতি হচ্ছে দ্বিমুখী পদ্ধতি। একমুখী পদ্ধতির সম্পূরক পদ্ধতি হচ্ছে দ্বিমুখী পদ্ধতি, এবং দ্বিমুখী পদ্ধতির সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন, যেখানে 2 জন মানুষ একই সাথে কথা বলছে, অপর পাশ থেকে সে তার উত্তরও পাচ্ছে। তাহলে যখন কোনো শ্রোতার প্রতিক্রিয়ার সাথে সাথে পাওয়া যায়, সেই ধরনের যোগাযোগ পদ্ধতিগুলি হচ্ছে দ্বিমুখী পদ্ধতি। শিক্ষার্থীরা আগে যোগাযোগের মাধ্যমে শুধু টেলিফোনের যখন আবিষ্কার হলো, টেলিফোন ছিল বাংলাদেশের মতো দেশে উচ্চ যারা খুব ধনী তাদের একটা যোগাযোগের মাধ্যম। বর্তমানে দেখো টেলিফোন সবার কাছে আছে, এবং যে যেখানে থাকুক না কেন শুধু যে টেলিফোনে কথা বলছে তা না, কথা বলার পাশাপাশি কার সঙ্গে কথা বলছে ইচ্ছা করে সে তাকেও দেখতে পাচ্ছে। যোগাযোগের এখন আরেকটি মাধ্যম হচ্ছে ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল আইডি তৈরি হয় কি দিয়ে, কয়েকটি শব্দ, কতগুলো সাংকেতিক চিহ্ন বা নম্বর দিয়ে। এবং মানুষের এখন নামের পরিচয়ের পাশাপাশি আরেকটি পরিচয় হচ্ছে ইমেল অ্যাড্রেস। যে কোনো চিঠিপত্র লেনদেন এখন এই ইমেলের মাধ্যমেই হয়ে থাকে। আমরা আরেকটি যোগাযোগের মাধ্যমের সাথে এখন খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার। আমরা এই ধরনের যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে যে কোনো প্রান্তে আমরা থাকি না কেন, আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে সবার যোগাযোগ আমরা রাখতে পারছি। বিশেষ করে দেখো আমাদের এই যে সারা বিশ্বে এখন যে পরিস্থিতি চলছে, যদি এই ধরনের যোগাযোগ মাধ্যমগুলো না থাকতো, আমরা যে যার ঘরে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়তাম। কোথায় কি হচ্ছে, আত্মীয় স্বজনরা কেমন, কোথায় কিভাবে আছে, বন্ধু বান্ধবরা কোথায় কিভাবে আছে, আমরা জানতে পারতাম না। তাহলে এটা এখন হচ্ছে যোগাযোগের একটা অন্যতম জনপ্রিয় মাধ্যম, এবং এই ভার্চুয়াল জগতের দ্বারাই আমরা সবাই সবার সাথে একটা গোটা পৃথিবী সবাই সবার পাশে আমরা দাঁড়িয়ে আছি। এবং শুধুমাত্র যে যোগাযোগ, কথাবার্তা বলা তা না, যে কোনো বিষয় নিয়ে একসাথে সংগঠিত হয়ে অনেক বড় ধরনের কাজ আমরা করতে পারছি এসব যোগাযোগের মাধ্যমের দ্বারা। তাহলে শিক্ষার্থীরা যোগাযোগের পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানলাম, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছ। তাহলে যোগাযোগের পদ্ধতি মূলত 2 প্রকার, একমুখী এবং দ্বিমুখী। একমুখী পদ্ধতির একটা নাম হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি, এবং এর সম্পূরক পদ্ধতি হচ্ছে দ্বিমুখী পদ্ধতি। শিক্ষার্থীরা আমরা এবার পাঠ 4 পড়ব, সবাই পাঠ 4 বের করব। শিক্ষার্থীরা আমরা এবার অধ্যায় 1-এর পাঠ 4 পড়ব। পাঠ 4-এর শিরোনাম হচ্ছে ব্যবসায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তাহলে ব্যবসার সাথে কি কি জিনিসগুলো সম্পর্কিত আমরা আগে একটু জেনে নেই। ব্যবসার সাথে কর্মী, কাঁচামাল সংগ্রহ, এটা ঠিকমতো পৌঁছে দেওয়া ভোক্তাদের কাছে, এবং এটা ঠিকমতো
ভোট পৌঁছালো কিনা সেই সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য সব ব্যবস্থাপনা, ব্যবসার সবকিছু মিলে একটা ব্যবসা। এবং কোনো কারণে যদি বর্তমান সময়ের মতো দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্যবসা কিভাবে চলবে এগুলো মাথায় রেখে একটা ব্যবসা শুরু করতে হয়। তাহলে ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা মনে রাখবো, ধারাবাহিকভাবে আমরা সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। ব্যবসার একটি বড় খরচ হচ্ছে পণ্যের মজুদ। ব্যবসার একটি বড় খরচ হচ্ছে পণ্যের মজুদ। কি ব্যবসা করব সেটা ঠিক করার পরে সেই পণ্য ঠিকমতো মজুদ হয়েছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং বিশেষত সফটওয়্যারের মাধ্যমে সেই পণ্যের মজুদের হালনাগাদ করা যায়। তাহলে মজুদ ঠিকমতো না হলে, নিয়ন্ত্রণ না করতে পারলে ব্যবসার একটা বড় অংশই আমাদের কাছে অজানা থেকে যাবে। এবং নানা রকমের সফটওয়্যারের মাধ্যমে এখন বর্তমানে ব্যবসার সমস্ত তথ্যাবলী সংরক্ষণ করে রাখা হয়। তোমরা অধ্যায় 4-এ স্প্রেডশিট সফটওয়্যারের কথা পড়েছ, আশা করি মনে আছে। স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করা হয়েছিল কেন? গাণিতিক সমস্যা সমাধানের জন্য। এবং এই সফটওয়্যার তৈরির মূল উদ্দেশ্য ছিল ব্যবসার হিসাব কিতাব সংরক্ষণ করা। এখন ব্যবসার প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের নানা রকমের সফটওয়্যার ব্যবহার করার ফলে একদিকে যেমন খুব নির্ভুলভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, তেমনিভাবে খুব তাড়াতাড়ি সেগুলো সম্পর্কে সংরক্ষণ করা যায় তথ্যগুলো। তাহলে মজুদ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা জানলাম যে ব্যবসার একটি বড় খরচ হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। দ্বিতীয়টি উৎপাদন ব্যবস্থাপনা। তুমি যে ব্যবসাটি করবে তার উৎপাদন কেমন হবে, সেখানে কর্মীদের ব্যবস্থাপনা কেমন হবে, কর্মীদের উপস্থিতি কেমন থাকবে, সবকিছু মিলে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। বর্তমানে নানা রকমের স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার হওয়ার ফলে কর্মীদের ফাঁকি দেওয়ার প্রবণতা অনেকটা কমে গেছে। তোমরা অধ্যায় 1-এ পাঠ 2 পড়েছ যে সিসিটিভি ক্যামেরা বা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এখন কর্মীদের উপস্থিতি, তাদের আগমন প্রস্থান সবকিছু এখন ঠিকমতো সংরক্ষণ করা যায়। তাহলে কর্মীদের উপস্থিতি এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করতেছে উৎপাদন ব্যবস্থাপনা, এবং এগুলো সংরক্ষণের জন্য এখন যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমরা এবার দেখে নিব এর সাথে, ব্যবসার সাথে আর কি কি জিনিসগুলো জড়িত আছে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কারণ ভোক্তার কাছে সময় মতো, কম সময়ে, কম খরচে যদি জিনিসটি না পৌঁছানো যায়, সেক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্য সফল হবে না। এক্ষেত্রে বর্তমানে আইসিটির কল্যাণে যে উন্নত যোগাযোগ ব্যবস্থাগুলোর মাধ্যমে খুব সহজে ভোক্তার কাছে জিনিস পৌঁছানোর যে নিয়মাবলীগুলো, যে জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, সেগুলো কি কি আমরা একটু দেখে নেই। উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে কি কি আছে? মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট, ইন্ট্রানেট। তাহলে যোগাযোগ ব্যবস্থাগুলো আমরা আরেকবার দেখে নেই। মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট, ইন্ট্রানেট। আমরা এবার প্রত্যেকটা অংশ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। মোবাইল ফোন, প্রথমে দেখো, একসময় মোবাইল ফোন ছিল কোনো ব্যক্তি বিশেষের একার সম্পত্তি। এখন দেখো প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল ফোন থাকে, এবং তারা যখন যেখানে সমস্যা হয় তারা যোগাযোগ করতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে আগে যেখানে ব্যবসার ক্ষেত্রে যে কোনো জিনিস জানতে গেলে ব্যবসায়ীকে সরাসরি উপস্থিত হতে হতো, সে পণ্যটি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য তাকে অনেক জনবল, অনেক লোকবল তার সব জায়গায় থাকতে হতো। এখন দেখো, এক মোবাইল ফোনের মাধ্যমে যার সাথে বাংলাদেশের যে কোনো, পৃথিবীর যে কোনো স্থানে ব্যবসা যদি করতে চায়, সবার সাথে সবাই যোগাযোগ করতে পারবে। এবং যত ব্যবসা সম্পর্কে যত যাবতীয় সমস্যা থাকলে সেটা মোবাইল ফোনের মাধ্যমে এটা সমস্যার সমাধান করা বর্তমানে সম্ভব হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ব্যবসা কিভাবে পরিচালনা করা যাবে, কতটুকু লাভবান হওয়া যাবে, এই বিষয় সম্পর্কেও ভালো গাইডলাইন পাওয়া যায়। তারপরে হচ্ছে ফ্যাক্স। কোনো একটা ব্যবসা সম্পর্কে লিখিত তথ্য, ছবি, এভাবে যাবতীয় তথ্যাবলী জানতে গেলে আমরা ফ্যাক্স ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবসার যাবতীয় তথ্যগুলো লিখিত আকারে বা ছবি আকারে অপর প্রান্তে যার সাথে ব্যবসা করছো বা প্রচারের জন্য সবার কাছে পৌঁছে যাবে। ইমেল। ইমেল কথাটার অর্থ কি আমরা একটু আগে পড়েছি। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। আগে মানুষের নামে ছিল একটা পরিচয়, এখন তার নামের পাশাপাশি ইমেল অ্যাড্রেসটা হচ্ছে তার একটা বড় পরিচয়।
এই ইমেলের মাধ্যমে যে কারোর সঙ্গে যে কোনো সময়ে যোগাযোগ করা যায়, চিঠি লেখা যায়, প্রয়োজন বোধে ছবি অ্যাটাচ করে পাঠানো যায়। এতে যে ব্যক্তিকে যে সরাসরি তার সেখানে উপস্থিত হতে হবে তা না, সে যাবতীয় তথ্যাবলী সে ইমেলের মাধ্যমে পাঠাতে পারে। ইন্টারনেটের কথা আমরা সবাই জানি, সারা বিশ্বব্যাপী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ইন্টারনেট। কখন কোথায় কিভাবে কি ধরনের ব্যবসা পরিচালনা হচ্ছে মুহূর্তের মাধ্যমে আমরা সেগুলো আমরা জানতে পারছি, সেই ইমেলের মাধ্যমে আমরা জানতে পারছি, ইন্টারনেটের মাধ্যমে। এবং কি ধরনের সুযোগ সুবিধা হচ্ছে, কোন ব্যবসায় কতটুকু অসুবিধা হচ্ছে, কে কিভাবে লাভবান হচ্ছে, আমরা মুহূর্তে সব খবরগুলো ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি। আর আরেকটা হচ্ছে ইন্ট্রানেট। তোমরা দেখো, এটা হচ্ছে ইন্টারনেট আর এটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্টারনেট মানে কি, ভৌগোলিকভাবে তোমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঢাকার মধ্যে ধরো তোমার কোনো একটা ব্যবসা ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজেদের মধ্যে যোগাযোগের যে পদ্ধতি সেটা হচ্ছে ইন্ট্রানেট। তাহলে শিক্ষার্থীরা, আমরা যোগাযোগের 3টা অংশ সম্পর্কে জানলাম: মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে কোন কোন অংশগুলো আছে সেগুলো আমরা জেনে নিলাম: মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট এবং ইন্ট্রানেট। শিক্ষার্থীরা, আমরা ব্যবসার আরো 2টি বিষয় সম্পর্কে এখন জানব। একটি হচ্ছে সঠিক হিসাব রাখা এবং বিপণনের কৌশল। সঠিক হিসাব রাখার ক্ষেত্রে আইসিটি কিভাবে আমাদের সাহায্য করে থাকে। আমরা একটু আগে স্প্রেডশিট সফটওয়্যারের কথা পড়লাম। ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা তাদের হিসাব কিতাবগুলো এই ধরনের সব সফটওয়্যারের মাধ্যমেই তারা সংরক্ষণ করে রাখতে পারে। এছাড়া কর্মীদের উপস্থিতি, তাদের আগমন প্রস্থান, কর্মী ব্যবস্থাপনা ইত্যাদি সার্বিক দিকগুলো আমরা এই ধরনের তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে করতে পারি। তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবসার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। ব্যবসার এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আইসিটিকে ব্যবহার করা হয় না, এবং এর ব্যবহারের ফলে কম খরচে অল্প সময়ে সঠিক জিনিস এবং খুব দ্রুততার সাথে সেটা ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে। এবং এর ফলে ব্যবসা যদি প্রচার ভালো হয় সেভাবে, তাহলে খুব দ্রুত সে পণ্যের মান, গুণগত মান এবং সেবার মান নিয়েও সব ভোক্তারা সন্তুষ্ট থাকে। শিক্ষার্থীরা, আমরা এবার আরেকটি অংশ সম্পর্কে জানবো: ব্যবসার বিপণনের কৌশল। একটি পণ্য তৈরি হয়ে যাওয়ার পরে সেটা সরবরাহ হয়ে গেল, তারপরে এটা কতটুকু বাজারজাত হবে, কিভাবে এটা প্রচার পাবে এবং কিভাবে এটা বাজারে গেলে এটার গুণগত মান সবাই জানতে পারবে, এটা ব্যবহার করতে সবাই আগ্রহী হবে, এই সব কিছু মিলে হচ্ছে বিপণনের কৌশল। তাহলে বিপণনের কৌশলের মধ্যে কি কি জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যবসা করতে গেলে? প্রথমে রাখতে হবে বাজার বিশ্লেষণ সম্পর্কে, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার। আমরা প্রত্যেকটি জিনিস আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি বাজার বিশ্লেষণ কি। যখন কোনো পণ্য বাজারে আসে তার আগে সে পণ্যটি সম্পর্কে তোমাকে বাজার বিশ্লেষণ করতে হবে, যে এই পণ্যটি এর আগে বাজারে এসেছে কিনা, তার সুযোগ সুবিধা কতটুকু ছিল, তার বাজার চাহিদা কতটুকু। তাহলে শুধুমাত্র সে পণ্যটি বাজারে আসলে সে পণ্যটি চলবে। যদি চাহিদার সাথে সঙ্গতি না রেখে পণ্যটি বাজারে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে ব্যবসার ক্ষতির সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে। তারপরের অংশ হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ। কোনো একটা ব্যবসা করতে গেলে তুমি যে বিষয় সম্পর্কে ব্যবসা করছো, এই সম্পর্কে তোমার যারা আরো ব্যবসা করছে বর্তমানে, তাদের বাজার দর কেমন, তাদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছে পণ্যটি সম্পর্কে, এগুলো সম্পর্কে জেনেই তোমাকে নতুন যে পণ্যটি বাজারে আনতে হবে। 3 নম্বর হচ্ছে সরবরাহ। তুমি যে পণ্যটি বাজারে নিয়ে আসবে, তুমি প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তুমি তথ্য যাচাই করে ফেলেছ, তাহলে কতটুকু পরিমাণ তোমার দরকার হবে, বাজার চাহিদা কতটুকু তুমি বুঝতে পেরেছ, সেই অনুযায়ী তোমাকে সেই পণ্যের সরবরাহটা করতে হবে। এবং সবার শেষে হচ্ছে প্রচার। পণ্যটি বাজারে আসার আগে এটা সম্পর্কে ব্যাপক প্রচার যদি ভালো হয়, তাহলে পণ্যের সম্পর্কে আগে সবাই জানতে পারবে এবং বাজারে এসে তার খোঁজ খবর করবে।
এই প্রচার তুমি কিভাবে করবে? এই প্রচার তুমি করতে পারো তোমার ওয়েবসাইটে, তোমার ব্লগে, বিভিন্ন রকমের মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যেতে পারে। আমরা এখন ফেসবুক খুলে বিভিন্ন সেবা সম্পর্কে আমরা জানতে পারি। ফেসবুকের মাধ্যমে নানা রকমের প্রচারের মাধ্যমে সেই পণ্য সম্পর্কে ঘরে বসে ই কমার্সের মাধ্যমে দেখো এখন অনেকেই ব্যবসা করছে। এবং প্রচার যত সুন্দর হবে সেই পণ্যটি সম্পর্কে ততই তার প্রসার চারদিকে লাভ করবে। শিক্ষার্থীরা, আমরা এবার দেখে নেই ব্যবসার সাথে আইসিটির আর কি কি যন্ত্রপাতিগুলো যুক্ত আছে। শিক্ষার্থীরা, আমরা ব্যবসার ক্ষেত্রে আইসিটির আরো দুটি প্রয়োগ সম্পর্কে জানব। একটা হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনা এবং হিসাব সংরক্ষণের ক্ষেত্রে, এবং অন্যটি হচ্ছে মূল্য সংগ্রহ। বিক্রয় ব্যবস্থাপনার সাথে আইসিটির কোন অংশটি জড়িত? ইপিওএস। ইপিওএস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল এটা ব্যবসার বিক্রয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। একজন ব্যবসায়ী সারাদিন কত বিক্রয় করলো সেটা সুন্দরভাবে সংরক্ষণ করার উপায় হচ্ছে ইপিওএস এর মাধ্যমে, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। এবং আমাদের সবশেষের অংশ হচ্ছে মূল্য সংগ্রহ। এখন কোনো জিনিসের পণ্যের মূল্য ব্যবসায়ীগণ ক্রেতার কাছ থেকে সরাসরি না নিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার নিজের হিসাবেও টাকা স্থানান্তর করতে পারে। তাহলে আমরা দেখলাম ব্যবসার ক্ষেত্রে আইসিটির গুরুত্ব কতটুকু। শিক্ষার্থীরা, তাহলে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে খুব কম সময়ে কম খরচে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার কাছে পণ্যটি পৌঁছে দেওয়া। এজন্য আইসিটি সহায়তা করছে অনেক বেশি। কিভাবে সহায়তা করছে? মজুদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে, উন্নত যোগাযোগ ব্যবস্থাগুলোর মাধ্যমে, সঠিক হিসাব রাখার ক্ষেত্রে, বিপণনের মাধ্যমে, এবং সবশেষে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনা এবং মূল্য সংগ্রহ। প্রত্যেকটি ক্ষেত্রে বর্তমানে ব্যবসার প্রতিটি ক্ষেত্রে আইসিটির গুরুত্ব অপরিসীম। এবং আমরা সবাই ই কমার্সের কথা জানি। ঘরে বসে ইলেকট্রনিক কমার্স, যেটা ব্যবসা বাণিজ্য করার যে পদ্ধতি, সেটা এখন অনেক বহুল জনপ্রিয় হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দুইটা পাঠ সম্পর্কে জানলাম, পাঠ 3 এবং 4। পাঠ 3 ছিল যোগাযোগ পদ্ধতি নিয়ে, এবং পাঠ 4 হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে। বিভিন্ন প্রকার বোর্ড পরীক্ষাতে এই পর্যন্ত 2019 সাল পর্যন্ত যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে, চলো আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। বিভিন্ন বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো অনেকবার আসছে, আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পার্ট 3 এবং 4 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, যোগাযোগের পদ্ধতিগুলির বর্ণনা দাও। যোগাযোগের পদ্ধতিগুলির বর্ণনা দাও। তাহলে যোগাযোগের পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমরা আইসিটির প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় 3টা অংশ ভাগ করবা: ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। তাহলে যোগাযোগের পদ্ধতিগুলোকে ভাগ করা হয়েছে 2 ভাগে, প্রধানত একমুখী এবং দ্বিমুখী। এখানে একমুখী যোগাযোগের পদ্ধতিগুলো কি কি বিস্তারিত আলোচনা করবে, এবং দ্বিমুখী যোগাযোগের পদ্ধতিগুলি কি কি। এছাড়া আরো যোগাযোগের যে পদ্ধতিগুলো আমরা পড়লাম, যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো দ্বিমুখী যোগাযোগের মধ্যে ইমেল, এবং ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই যোগাযোগ পদ্ধতিগুলোর মাধ্যমে এ সম্পর্কে আলোচনা করবে। তারপর দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি, ব্যবসার ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থার বর্ণনা দাও। দেখো, 2টা প্রশ্নের মধ্যেই যোগাযোগ কথাটা আছে, এই জন্য তোমরা অনেকে বুঝতে পারো না যে কোনটা লিখবা। এখানে খেয়াল করতে হবে যে ব্যবসার কথাটা আছে, ব্যবসার ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাহলে ব্যবসার ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থাগুলির সম্পর্কে আমরা পড়লাম একটু আগে, কি কি ব্যবস্থাগুলো ছিল: মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট এবং ইন্ট্রানেট। প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করবে। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বিপণনের কৌশলগুলো বর্ণনা করো। ব্যবসার একটি অন্যতম উপাদান হচ্ছে বিপণন। একটা পণ্য তৈরি হয়ে যাওয়ার পরে এটা বাজারজাত করার আগে যে কৌশলগুলো আমাদের অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে বিপণনের কৌশল। কি কি কৌশলগুলো ছিল? বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ এবং প্রচার। প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করবে।
তাহলে আমরা পার্ট এবং 3 এবং 4 পড়লাম অধ্যায় 1-এর। আমরা পার্ট 3 এবং 4-এর কি ধরনের প্রশ্নগুলো বোর্ডে আসে আমরা দেখলাম। আশা করি তোমরা পরীক্ষার মধ্যে আসলে খুব ভালো লিখতে পারবে। তোমরা ক্লাসে আজকে কতটুকু মনোযোগী ছিলে এবার দেখি একটু যাচাই করি। দেখি প্রশ্ন, আশা করি আজকের পড়াটি সবাই বুঝতে পেরেছো। দেখি প্রশ্ন উত্তরগুলি পারো কিনা, তোমাদের সাথে আমিও মিলিয়ে নেই। প্রথম প্রশ্ন, যোগাযোগের পদ্ধতি কত প্রকার? আশা করি সবার মনে আছে যোগাযোগের পদ্ধতিগুলোকে ভাগ করা যায় 2 ভাগে, একমুখী অর্থাৎ ব্রডকাস্ট পদ্ধতি এবং দ্বিমুখী পদ্ধতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে একমুখী পদ্ধতিগুলো কী কী ছিল, যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন। এবং বর্তমানে অনলাইন ভার্সনে একটা পত্রিকার নাম আমরা পড়েছি পড়ার সময়, নিউ ইয়র্ক টাইমস। এটা প্রতি মাসে প্রায় 3.5 কোটি মানুষ অনলাইনে এই পত্রিকাটি পড়ে থাকে। এবং যোগাযোগের দ্বিমুখী পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টেলিফোন। এবং এছাড়া আর কী কী পদ্ধতিগুলো ছিল আশা করি তোমরা মনে আছে তোমাদের, যেমন সামাজিক যে মাধ্যমগুলো ফেসবুক বা টুইটার, এগুলো যোগাযোগের এক একটা পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন দেখো, মজুদ নিয়ন্ত্রণ কি? মজুদ নিয়ন্ত্রণ আমরা কোথায় পড়েছি শিক্ষার্থীরা? আমরা পড়েছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার একটি বড় খরচ হচ্ছে পণ্যের মজুদ। বাজার চাহিদার সাথে সঙ্গতি রেখে পণ্যের মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। একটা সফটওয়্যারের কথা আমরা পড়েছিলাম, বিশেষায়িত সে সফটওয়্যারের কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদের তথ্য জানা যায় এবং সে অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়। 3 নম্বর প্রশ্নটি দেখি কি, বিপণনের কৌশলগুলি কি কি? বিপণনের কৌশলও ব্যবসার একটি অংশ। ব্যবসা করতে গেলে পণ্য বা সেবার বিপণন এবং প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। তোমাদের নিশ্চয় মনে আছে কৌশলগুলো কি কি? বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার। আশা করি সবাই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছ। সবাই ডায়েরি হাতে নাও, ঝটপট সবাই বাড়ি পড়া লিখো, তোমাদের পড়া থাকবে অধ্যায় 1 পাঠ 3 এবং 4। এবং একটা প্রশ্ন তোমরা ভালো করে শিখবে, ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। ব্যবসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। আমরা এর আগে প্রশ্নগুলো ভাগ করে পড়লাম, উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে লিখো বা বিপণনের কৌশল সম্পর্কে লিখো। কিন্তু এই প্রশ্নে তোমাকে মজুদ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মূল্য সংগ্রহ পর্যন্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাকে বর্ণনা লিখতে হবে। এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে তোমাদের পড়া থাকবে এই পাঠ থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। সবাই দেখাও বহু নির্বাচনী প্রশ্নগুলো কি কি এবং সবাই ডায়েরিতে লিখে নাও। আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই যেগুলো অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। যোগাযোগের পদ্ধতি কত প্রকার? 2, 3, 4, 5। তোমরা শুধু প্রশ্নটি লিখে সঠিক উত্তরটা লিখবা। 2 নম্বর, বিপণনের কৌশল কয়টি? বিপণনের কৌশল কয়টি? 3, 4, 5, 6। 3 নম্বর প্রশ্নটি দেখো, ব্যবসার একটি বড় খরচ কি? পণ্যের মজুদ, বিপণন, মূল্য সংগ্রহ, ইপিওএস। আমরা 3টা বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম। আমরা আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এটি মূলত কি? আনন্দ বার্তা, সংকেত, বিনোদন, পাসওয়ার্ড। আমরা সর্বশেষ প্রশ্নটি দেখি, ইপিওএস ব্যবসার কোন অংশের সাথে যুক্ত? তাহলে ইপিওএস এর পুনরূপ আমরা পড়েছি ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। এটা কার সঙ্গে যুক্ত? ক্রয়, বিক্রয়, মজুদ, উৎপাদন। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টা উত্তর আছে, তোমরা শুধু প্রশ্নটি লিখবে এবং উত্তরটি লিখবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটি কোন অনলাইন ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো
সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।